রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব 17 লিখেছেন ইয়স্টারিমু। বাইকটা ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিকেলে শেষ আলো তখন বাগান জুড়ে ছড়িয়ে আছে। বাতাসে শিউলি ফুলের হালকা ঘ্রাণ। বেলা তাড়াতাড়ি বাইক থেকে নেমে পড়ল, যেন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলে কেউ তার বুকের ভেতরের অস্থিরতার শব্দ শুনে ফেলবে। ব্যাগটা কাঁধে তুলে একবারও সায়রের দিকে না তাকিয়ে দ্রুত ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সায়রের শান্ত গলা ভেসে এলো, এত তাড়া কিসের? বেলা থামলো, কিন্তু পেছনে ফিরল না। কিছু না হলে পালিয়ে যাচ্ছিস কেন? বেলা এবার ধীরে ধীরে তাকালো। মুখটা আগের মতোই গম্ভীর করে বলে, আমি পালাচ্ছি না। সায়র বাইকে চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আচ্ছা, ধীরে ধীরে যাস? বেলা কোনো উত্তর দিল না, শুধু ভ্রুকুচকে আবার হাঁটতে শুরু করলো। বারান্দায় পা রাখতে নাজনীন সুলতানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শুধালো, এসে গেছিস? এত দেরি হলো কেন? বেলা দ্রুত জবাব দিল, কলেজ থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল আম্মু। ঠিক তখনই সায়রও ভেতরে ঢুকলো। নাজনীন সুলতানা দুজনের দিকে তাকিয়ে হেসে বললেন, ভালোই হয়েছে, একই সঙ্গে ফিরেছিস। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, একা না ফেরাই ভালো। বেলা স্বস্তিতে চোখ নামিয়ে ফেলল। সায়রের শুধু মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। দূরের করিডোরে দাঁড়িয়ে সব কিছু নীরবে দেখছিলেন মমতাজ বেগম। সে সায়রদের আগেই বাসায় এসে পড়েছে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি কঠিন। বেলা মাথা নিচু করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে নিজের রুমে ঢুকে শার্ট পাল্টাতে পাল্টাতে সায়রের অজান্তেই ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। আজ বেলার সাথে সকল মুহূর্ত মনে পড়তেই, বিশেষ করে বাইকের পুরো কথাটা মনে পড়তেই অদ্ভুত ভালো লাগে বয়ে গেল পুরো মন জুড়ে। তার অজান্তেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগমের ছেলের হাবভাব দেখে চোখ মুখ কঠিন হয়ে উঠল। তিনি দরজার ফাঁক দিয়ে ছেলের মুখের সেই চাপা হাসিটুকু স্পষ্ট দেখলেন। এক মুহূর্তের জন্য তার বুকটা ধক করে উঠল। সায়রকে তিনি খুব ভালো করেই চেনে। এই ছেলেটা অকারণে হাসে না, বিশেষ করে কোনো মেয়েকে নিয়ে তো নয়ই। তার মুখের কঠোরতা আরও গাঢ় হয়ে উঠল। মনে মনে তিনি ধীরে ধীরে উচ্চারণ করলেন, না, আর দেরি করা যাবে না। এর আগেই আমাকে কিছু একটা করতে হবে। রাতের খাবার শেষ হতে হতে বাড়িটা আবারও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সারাদিনের ব্যস্ততার পর সবাই যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নাজনীন সুলতানা রান্নাঘর গুছিয়ে নিচ্ছেন। বিহান সোফায় আছোয়া হয়ে ফোনে ভিডিও দেখছে, আর বেলা করিডোরে দাঁড়িয়ে আছে। তার মনটা অদ্ভুতভাবে অস্থির। বিকেলে বাইকে ফেরার পুরো ঘটনাটা বারবার মনে পড়ছে। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে এসবের কোনো অর্থই নেই, ততই যেন সে ছোট ছোট মুহূর্তগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, এত রাতে একা দাঁড়িয়ে কি ভাবছিস? বেলা চমকে ঘুরে তাকালো। সায়র হাতে কফির মগ, পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, মুখে সেই স্বাভাবিক শান্ত ভাব। বেলা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলে, কিছু না। সায়র বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো।
সব সময় কিছু না করিস কেন? কারণ জিজ্ঞেস করেন খুব বেশি। তাই? বেলা কোনো উত্তর দিল না। সায়র মগে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, আজকে কিন্তু পুরো রাস্তা একটা কথাও বলিসনি। খুব শান্তি পেয়েছেন নিশ্চয়? না। বেলা অবাক হয়ে তাকালো। সায়র খুব স্বাভাবিক গলায় বলল, তুই চুপ থাকলে বাড়িটাও কেমন চুপচাপ লাগে। বেশি কথা না বললে মনে মনে হয় তুই ডিপ্রেশনে আসিস। কথাটা শুনে বেলার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে বলল, আপনি না মাঝে মাঝে খুব আজব কথা বলেন। আমি কার জন্য বা কিসের জন্য ডিপ্রেশনে যাব? উল্টো ডিপ্রেশনে আমাকে নিয়ে ভাবে। সায়র হেসে ফেলল। তা ঠিক, তুই হাসলে বাড়িটা অন্যরকম আলোকসজ্জায় ভরা লাগে, আর তুই চুপ করে থাকলে অদ্ভুত একটা শূন্য শূন্য লাগে। বেলা কিছু বলতে গিয়েও পারল না। কথাগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে উত্তর খুঁজে পেল না। সায়র ইদানিং তাকে নিয়ে বড্ড বেশি ভাবে। বেলার আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। সে আর কোনো কথা না বলে খুব আস্তে বলল, আমি রুমে যাচ্ছি। সায়র শুধু মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, বেশি রাত জাগিস না। বেলা কোনো উত্তর দিল না, শুধু খুব ধীরে পা বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রুমের দরজার ভিতর থেকে বন্ধ করতেই সে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। পিঠটা দরজার সঙ্গে ঠেকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জানালা দিয়ে চাঁদের ম্লান আলো বিছানার উপর এসে পড়েছে। হালকা বাতাসে পর্দাগুলো তুলছে। বেলা ধীরে ধীরে বিছানায় গিয়ে বসল। আজ সারাদিনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত যেন একে একে চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সব কিছু তার স্বপ্নের মতো লাগছে। যে সায়রের বাইকে উঠে কলেজে যাওয়া ওর ড্রিম ছিল, আজ যেন খুব সহজেই সে স্বপ্নের পূর্ণতা পেল। সকাল 8:45। ডাইনিং টেবিল জুড়ে তখন সকালের চিরচেনা ব্যস্ততা। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম গরম পরোটার ঘ্রাণ। নাজনীন সুলতানা একের পর এক প্লেটে খাবার তুলে দিচ্ছেন। বিহান আধো ঘুম চোখে বসে হাই তুলতে তুলতে চায়ের চুমুক দিচ্ছে। সারোয়ার খান আর বাশার খান খবরের কাগজ ভাঁজ করে পাশে রেখে নাস্তা শুরু করেছেন। পুরো ঘর জুড়ে একেবারে স্বাভাবিক পরিচিত সকালের পরিবেশ, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও একজনের ভেতরে আজ যেন অদ্ভুত এক নিঃশব্দ অস্থিরতা। বেলা আজও সবার শেষে এসে ধীরে ধীরে নিজের চেয়ারটা টেনে বসল। মুখে কোনো কথা নেই, চোখ দুটো নিচু, যেন আশেপাশে কি হচ্ছে, কারা কি বলছে এসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে শুধু প্লেটে একটা পরোটা আর সামান্য সবজি তুলে নিল, ছোট ছোট টুকরো করে ছিঁড়ছে। কিছুক্ষণ পর সায়রও এসে চেয়ার টেনে বসল। বসার আগে খুব স্বাভাবিকভাবেই একবার চোখ গেল বেলার দিকে। গত কদিন ধরে মেয়েটার আচরণে যে অদ্ভুত পরিবর্তন এসেছে সেটা তার চোখ এড়ায়নি। আজও একই রকম নিশ্চুপ, একই রকম গুটিয়ে থাকা। বেলা সেই দৃষ্টি টের পেলেও একবারও মুখ তুলল না। সায়র খুব ধীর নিঃশ্বাস ফেলল। কিছু বলতে গিয়েও বলল না, নীরবে নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই মমতাজ বেগম খুব স্বাভাবিক গলায় বললেন, কালকে মার্কেটে রূপসার মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা হলো। সারোয়ার খান মুখ তুলে তাকালেন। তাই নাকি? কেমন আছেন উনি? ভালো আছেন। তবে রুম্পা একটা কথা বলেছিল, রূপসাকে তো তোমরা সবাই চেনো। রূপে গুণে ব্যবহার আচরণে সত্যি অনন্যা একটা মেয়ে।
নাজনীন সুলতানা হালকা হেসে বললেন, সেটা ঠিক, মেয়েটা খুব ভদ্র, শিক্ষিত, মার্জিত, বড়দের সম্মান করতে জানে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মমতাজ বেগম মাথা নাড়লেন। আজকাল এমন মেয়ে খুব একটা দেখা যায় না। বেলা খুব ধীরে পরোটার একটা ছোট্ট টুকরো ছিঁড়ল। হাতটা বাইরে থেকে স্বাভাবিকই লাগছে, কিন্তু তার বুকের ভেতরটা যেন হঠাৎ করেই অকারণে ভারী উঠছে। কেন জানি কথাগুলো শুনতে ভালো লাগছে না, অথচ এমন তো হওয়ার কথা নয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, এসব নিয়ে আমার ভাবার কি আছে, কিন্তু নিজের মনেই যেন তার কথাগুলো শুনল না। রূপসাকে নিয়ে কোনো কথা তার সহ্য হয় না। মমতাজ বেগম এবার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আসলে আমি একটা কথা ভাবছিলাম। রুম্পাও একই কথা বলছিল। বিহান আগ্রহ নিয়ে তাকালো, কি কথা? মমতাজ বেগম এবার সোজা শায়রের দিকে তাকালেন। শায়রের বয়স তো কম হলো না। আমার মনে হয় রূপসার মতো মেয়ে বাড়ির বউ হলে খুব ভালো মানাবে। সত্যি বলতে কি, রূপসার মতো মেয়েই এই বাড়ির বউ হওয়ার যোগ্য। আর শায়র আর রূপসাও দুজন দুজনকে বহু বছর ধরে চেনে। কথাটা বলেই তিনি খুব স্বাভাবিকভাবে আবার পরোটা ছিঁড়তে লাগলেন, কিন্তু সেই এক টুকরো বাক্য যেন নিঃশব্দে পুরো ডাইনিং রুমকে স্তব্ধ করে দিল। বেলার হাতে ধরা চামচটা মাঝপথেই থেমে গেল। চোখের পাতা খুব আস্তে কেঁপে উঠল। কেউ বুঝল না, কেউ দেখল না, শুধু তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। মনে হলো কেউ অদৃশ্যভাবে এসে বুকের ঠিক মাঝখানে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সে মাথা আরও নিচু করে ফেলল। চোখের সামনে প্লেটটা ঝাপসা হয়ে আসছে। কেন কেন এমন হচ্ছে? সে কি কাঁদতে চাইছে? না, তার কাঁদার কোনো অধিকার নেই। নিজেকেই মনে মনে ধমক দিল সে, তুই এমন কেন অনুভব করছিস? তোর কষ্ট পাওয়ার কি আছে? ঠিকই তো বলেছে, রূপসাই শায়রের জীবনসঙ্গী হিসেবে যোগ্য। তুই তো একটা বাচাল, অসভ্য মেয়ে। শায়র তোকে এগুলোই বলে। তোর মতো মেয়েকে শায়র ভাই কেন বিয়ে করবে? নিছক একটা স্বপ্ন বুনিস অন্তরে। এবার দেখ কেমন লাগে। কিন্তু যতই নিজেকে বোঝাতে চাইছে, বুকের ভেতরের চাপাটা ততই বাড়ছে। সারোয়ার খান শান্ত গলায় বললেন, এসব বিষয়ে আগে শায়রের মতামত নেওয়াই উচিত। মমতাজ বেগম দৃঢ় কণ্ঠে বললেন, মতামত অবশ্যই নেব, কিন্তু মা হিসেবে আমি এটুকু বুঝি, কোনো মেয়ে আমার ছেলের জন্য ভালো হবে। আর শায়রও আমি যা বলবো সেটাই মানবে। তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, রূপসাকে আমরা অনেক দিন ধরেই দেখছি। ওর পরিবার, শিক্ষা দীক্ষা, ব্যবহার সব কিছুই আমাদের সঙ্গে মানানসই। এমন মেয়ে সহজে পাওয়া যায় না। সময় থাকতে ভালো সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাজনীন সুলতানা মৃদু হেসে বললেন, আমারও মেয়েটাকে খুব ভালো লাগে। বাশার খান নিঃশব্দে শুনে গেলেন সকল কথা। চাচা হিসেবে কোনো মতামত দিলেন না। মমতাজ বেগম এবার আরও দৃঢ় গলায় বললেন, আমি চাই যত দ্রুত সম্ভব ওদের পরিবারের সঙ্গে কথা বলা হোক। শুভ কাজে দেরি কিসের? এইটুকু কথা যেন সরাসরি এসে বেলার হৃদয়ে আঘাত করল। সে ধীরে ধীরে পরোটার টুকরোটা মুখে তুলে দিল।
কিন্তু গিলতে গিয়ে মনে হলো গলায় যেন কাটার মতো কিছু একটা আটকে গেছে। পানি খেলো, তবুও কষ্টটা কমলো না। খাবারের কোনো স্বাদই তো তার অনুভব করতে পারছে না। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বালা করছে। মনে হচ্ছে আর 1 সেকেন্ড এখানে বসে থাকলে হয়তো চোখের পানি সামলাতে পারবে না। সে প্রাণপণে নিজেকে সামলে রাখলো। কারো সামনে দুর্বল হওয়া যাবে না, কেউ যেন কিছু বুঝতে না পারে। কিন্তু অজান্তেই তার আঙুলগুলো গ্লাসের গায়ে এত জোরে চেপে বসেছে যে আঙুলের গিঁটগুলো সাদা হয়ে উঠেছে। তার শ্বাস প্রশ্বাসও আগের তুলনায় ভারী হয়ে গেছে। চারপাশে সবাই এখনও স্বাভাবিকভাবেই কথা বলছে। কেউ তার ভেতরের ঝড়টা দেখতে পেল না, শুধু একজন ছাড়া, সায়র। প্রথম থেকেই সে খুব কম কথা বলছিল, কিন্তু এখন তার পুরো মনোযোগটাই যেন বেলার দিকে। সে লক্ষ্য করলো বেলা খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে, মুখটা স্বাভাবিক ফ্যাকাশে। সায়রের ভ্রু অদৃশ্যভাবে কুঁচকে উঠল। তার মনে হলো মেয়েটা কি কাঁদছে? না, সে তো মুখই তুলছে না। তবু কেন যেন তার মনে হচ্ছে বেলা নিজের ভেতরে ভেঙে পড়ছে। অদ্ভুত এক অস্থিরতা সায়রের বুকেও ধীরে ধীরে জমতে লাগলো। মমতাজ বেগমের প্রতিটা কথার পরেই সে একবার করে বেলার দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই বেলাকে আগের চেয়ে একটু বেশি নিস্তেজ লাগছে। তাহলে সে যা ভাবছিল তাই বেলা সায়রকে পছন্দ করে, এটি সে পুরোপুরি নিশ্চিত হলো। হঠাৎ বেলা খুব ধীরে গ্লাসটা নামিয়ে রাখলো। নিজেকে জোর করে সামলে ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি আনার চেষ্টা করলো। সেই হাসিটা এতটাই কৃত্রিম ছিল যে বাইরে থেকে না বোঝা গেলেও সায়রের চোখ এড়ালো না। খুব আস্তে বলল, আমি কলেজে যাচ্ছি। নাজনীন সুলতানা বিস্মিত হয়ে বললেন, এই তো সবে বসেছিস, এতটুকু খেয়ে কিভাবে যাবি মা? আর সায়র তো যাচ্ছে, ওর সঙ্গেই যা। তুই একা গেলে আমি চিন্তায় থাকি। বেলা মাথা নাড়িয়ে বলে, খিদে নেই, পরে কিছু খেয়ে নেব। আমি রিকশায় চলে যাব। বাইকে আমি ঠিকমতো বসতে পারি না। শরীর খারাপ লাগছে নাকি? খিদে নেই কেন? বেলা এক মুহূর্ত থেমে খুব আস্তে বলল, না, আমি ঠিক আছি। মিথ্যেটা উচ্চারণ করতেই বুকের ভেতরটা আরও মোচড় দিয়ে উঠল। সে ঠিক নেই, একদমই ভালো নেই, কিন্তু সেটা বলার মতো মানুষ কি এই মুহূর্তে তার আছে? সে দ্রুত ব্যাগটা কাঁধে তুলে নিল, কারো দিকে তাকালো না, বিশেষ করে সায়রের দিকেও নয়। কারণ সে জানে একবার যদি সেই চোখ দুটোর দিকে তাকায় তাহলে হয়তো এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিটা আর ধরে রাখতে পারবে না। ধীর পায়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল বেলা। সায়রের চোখ দরজার দিকেই স্থির হয়ে রইল। বেলা যতক্ষণ না চোখের আড়াল হলো ততক্ষণ সে একবারও অন্যদিকে তাকালো না। সারোয়ার খান সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, তোর কি মতামত বল। সায়র তড়িঘড়ি হয়ে উঠে বলল, কলেজ থেকে ফিরি, তারপর এই বিষয়ে কথা বলবো। আমি যাই কেমন? বেলা একা একা চলে যাবে না হয়। আজকালকার যুগের অবস্থা তো জানোই, মেয়েদের জন্য কতটা রিস্ক রাস্তাঘাটে। মেয়েটা কেমন ঘাট তেরা জানোই তো। যদি পারি বুঝিয়ে সুঝিয়ে আমার সঙ্গেই নিয়ে যাব। দেখি যদি রাস্তায় কোথাও পাই। শেষ কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে বাইকের চাবিটা হাতে নিয়ে দ্রুত বেরিয়ে গেল সায়র।